ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তো আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি, প্রথম প্রশ্নে আমাদের বলা আছে হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখো। নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে অ্যানালগ সংকেত বলে। এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে অ্যানালগ সংকেত বলা হয়। অন্যদিকে যে যোগাযোগ সংকেত শুধু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে তাকে ডিজিটাল সংকেত বলে। নির্দিষ্ট মান মানে হচ্ছে 0 এবং 1 গ্রহণ করতে পারে, তাদেরকে আমরা ডিজিটাল সংকেত বলি। দূরত্ব বেশি হলে এই সংকেত ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। অধিক দূরত্বে সংকেত প্রেরণের জন্য এই সংকেত উত্তম। তাহলে অ্যানালগ হচ্ছে দূর দূরান্তে পাঠানো যায় না, কিন্তু ডিজিটাল হচ্ছে দূর দূরান্তে পাঠানো যায়। অ্যানালগ সংকেত যেতে যেতে বিবর্ধিত হয় না, অন্যদিকে ডিজিটাল সংকেত যেতে যেতে বিবর্ধিত হয়। ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থেকে পৃথক কেন, ব্যাখ্যা করো। ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থেকে পৃথক কেননা ডিজিটাল সিগন্যালে নির্দিষ্ট মান ব্যবহার করা হয়, অন্যদিকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনশীল ভোল্টেজ ব্যবহৃত হয়, একটু আগে আমরা বলেছিলাম। তাছাড়া অধিক দূরত্বে ডিজিটাল সিগন্যালের ক্ষমতা অক্ষুণ্ণ থাকলেও অ্যানালগ সিগন্যালের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। সর্বোপরি প্রবাহের সময় ডিজিটাল সিগন্যালের মান বিবর্ধিত হয়, কিন্তু অ্যানালগ সিগন্যালের মান বিবর্ধিত হয় না। এই সকল বৈশিষ্ট্যের কারণে এরা পরস্পর পৃথক। মানে একটু আগে যে 3টা পয়েন্ট আলোচনা করেছি সেই 3টা পয়েন্টই উল্লেখ করে আমরা বললাম একটা আরেকটা থেকে পৃথক। পি টাইপ, এন টাইপ দুটি পার্থক্য লেখো। মানে পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে দুইটা পার্থক্য লিখতে বলেছে। পি টাইপে হোল বেশি, তাই এগুলো ধনাত্মক বাহক হিসেবে কাজ করে। এন টাইপে ইলেকট্রন থাকে, তাই এটি ঋণাত্মক বাহক হিসেবে কাজ করে। মানে পি টাইপে হচ্ছে হোল থাকে, এই জন্য হচ্ছে এটা পজিটিভ। অন্যদিকে এন টাইপ হচ্ছে ইলেকট্রন থাকে এক্সট্রা। যেমন হচ্ছে 4 যোজি একটা মৌল সিলিকন, তার সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন। আমি যদি এখানে 5 যোজি মৌল মিশাই তাহলে 4টা 4 জনের সাথে হচ্ছে বন্ধন তৈরি করবে, কিন্তু অন্য একটা খালি থেকে যাবে, যে একটা এক্সট্রা ইলেকট্রন। এর জন্য এটা কি হয়ে যাবে, যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন আছে তাই এটা এন টাইপ, এই জন্য এখানে কি হয়, ইলেকট্রন থাকে, টাইপে ইলেকট্রন থাকে। অন্যদিকে পি টাইপের ক্ষেত্রে কি হয়, পি টাইপের ক্ষেত্রে হচ্ছে ধরো 3 যোজি মৌল মিশালাম, তাহলে 3টা ইলেকট্রন 3 জনের সাথে বন্ধন তৈরি করতেছে, কিন্তু শেষ একটা খালি রয়ে যাচ্ছে, মানে সেটা হোল হিসেবে রয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে পি টাইপ বা পজিটিভ। এর বাহকের গতি তুলনামূলক ধীরে, ফলে পরিবাহিতা কম। এর বাহকের গতি তুলনামূলক দ্রুত, ফলে পরিবাহিতা বেশি। তেজস্ক্রিয়তা বলতে কি বুঝছো? তেজস্ক্রিয়তা বলতে কোনো অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় কণা বা বিটারসি নির্গমনের ঘটনাকে বোঝায়। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে ভারী নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়। তেজস্ক্রিয়তা প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত এবং অবিরাম ঘটনা। তাপ, চাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরে কোনো প্রভাবক দ্বারা এর ভাঙন হ্রাস বা বৃদ্ধি করা যায় না। দেখো, মূল কথাটা হচ্ছে এই মৌলগুলো হচ্ছে প্রচণ্ড অস্থিতিশীল। এই অস্থিতিশীল থেকে স্থিতিশীল হওয়ার জন্য সে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমন করে থাকে। এই যে একটা অস্থিতিশীল মৌল স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে তেজস্ক্রিয় কণা বা হচ্ছে রশ্মি নির্গমন করে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি তেজস্ক্রিয়তা। আর এই তেজস্ক্রিয়তা তোমার স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এটাকে হচ্ছে বাহির থেকে তাপ দিয়ে, চাপ দিয়ে, আবহাওয়ার পরিবর্তন করে কোনোভাবে এটাকে চেঞ্জ করা যায় না। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। মানে তেজস্ক্রিয় যে একটা নিউক্লিয়াসের ঘটনা, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তেজস্ক্রিয় ঘটনার ফলে মৌলের নিউক্লিয়াসের গঠনে পরিবর্তন সাধিত হয়, তাই এটি একটি নিউক্লিয় ঘটনা। যেমন ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা ভাঙনের ফলে নিউক্লিয়াসের গঠন পরিবর্তন হয়ে থোরিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়। একই সাথে আলফা রশ্মি নির্গমন হয়। তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক ঘটনা। এটি কোনো ভৌত রাসায়নিক প্রভাবক যেমন উষ্ণতা, চাপ, তড়িৎ ক্ষেত্র, জারণ ইত্যাদির উপর নির্ভর করে না। রাসায়নিক সংযোজনের ফলে তেজস্ক্রিয়তা ভাঙন প্রভাবিত হয় না। এখানে আমরা বলেছি এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি, বাহির থেকে কোনো প্রভাবক দ্বারা এটাকে পরিবর্তন করা যায় না। আর এটা একটা হচ্ছে নিউক্লিয় ঘটনা। কেন? যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা ভাঙনের ফলে এর নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হয়ে থোরিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়। মানে ইউরেনিয়াম থেকে থোরিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়। যখন আলফা রশ্মি নির্গমন হয় তখন এখানে ইউরেনিয়াম থেকে হচ্ছে কিসে পরিণত হচ্ছে, থোরিয়ামে পরিণত হচ্ছে। মানে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটতেছে। তো এই জন্য এটা একটা নিউক্লিয় ঘটনা। কোন তেজস্ক্রিয় রশ্মি ফটোগ্রাফিক প্লেটে সরল রেখা বরাবর আঘাত করে এবং কেন? তেজস্ক্রিয় রশ্মির মধ্যে গামা রশ্মি ফটোগ্রাফিক প্লেটে সরল রেখা বরাবর আঘাত করে। গামা রশ্মি হলো উচ্চ শক্তির তড়িৎ চৌম্বকীয় রশ্মি। এর ভর ও চার্জ
নেই। খেয়াল করো, গামার ভর ও চার্জ নেই। চার্জ না থাকায় আবেশী ধর্ম নেই, গামারশ্মির আবেশ না থাকায়, কারণ এরা কোনো বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, তাই গামারশ্মি সোজা পথে বা সরল রেখায় অগ্রসর হয় এবং ফটোগ্রাফিক প্লেটে আঘাত করে। মূল কথা হচ্ছে সোজা পথে চলে কেন? কারণ এইটাকে হচ্ছে কোনো রকম বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত করা যায় না। বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত কেন করা যায় না? কারণ এইটা কোনো চার্জই নাই, এটা হচ্ছে চার্জহীন, আবার সেই সাথে হচ্ছে এটার ভরহীন, ভর নাই চার্জ নাই, যার ফলে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো রকম বিচ্যুতি ঘটে না, সরল রেখায় চলে গিয়ে হচ্ছে প্লেটে আঘাত করে। আলফা রশ্মির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। আলফা রশ্মির বৈশিষ্ট্য নিম্নরূপ। আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত, এর আধান +3.2 × 10⁻19 কুলম্ব। তাহলে আলফা হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত, এর ভর বেশি হয়, ভেদন ক্ষমতা কম, মানে খুব একটা পাতলা কাগজ দিয়ে হচ্ছে এটাকে আটকে ফেলা যায়। এ কারণে এই কণার ভর হাইড্রোজেন পরমাণুর 4 গুণ। আলফা রশ্মি চৌম্বক ও বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং জিঙ্ক সালফাইড পর্দায় অনুপ্রভা সৃষ্টি করে। মানে যেহেতু হচ্ছে এটা কি তোমার আলফা রশ্মি চৌম্বক ও বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, কারণ হচ্ছে এটা ধনাত্মক আধানযুক্ত, এই জন্য বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং জিঙ্ক সালফাইড পর্দায় অনুপ্রভা সৃষ্টি করে। ভারী তেজস্ক্রিয় মৌল যেমন হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম থেকে আলফা কণা নির্গত হয়। তাহলে এখানে কি কি আছে? আলফা ধনাত্মক আধানযুক্ত, এর ভর বেশি হয়, ভেদন ক্ষমতা কম। তুমি এইভাবে এটাকেও দুইটা পয়েন্ট বানাইতে পারো, এর ভর বেশি, এর ভেদন ক্ষমতা কম। তারপরে এই কণার ভর হাইড্রোজেন পরমাণুর 4 গুণ, মানে ভর কত বেশি? হাইড্রোজেন পরমাণুর 4 গুণ। তারপরে হচ্ছে আলফা রশ্মি চৌম্বক ও বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, হবেই, এটা আমরা জানি। কেন জানি? কারণ হচ্ছে এটা ধনাত্মক আধানযুক্ত। তারপরে হচ্ছে ভারী তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হয়। আলফা কণার চার্জ ধনাত্মক কেন ব্যাখ্যা করো। কোনো হিলিয়াম পরমাণু থেকে 2 ইলেকট্রন অপসারণ করলে যেই দ্বিধনাত্মক ভারী কণা অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। অর্থাৎ আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটি হিলিয়াম নিউক্লিয়াস। এতে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে, কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। আমরা জানি প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের চার্জ নিরপেক্ষ, এই জন্য আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট। খেয়াল করো, একটা হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন সরাই ফেললে যেই দ্বিধনাত্মক ভারী কণা অবশিষ্ট থাকে তাকে হচ্ছে আলফা কণা বলে। মানে একটা হিলিয়াম পরমাণু থেকে যখন 2টা ইলেকট্রন সরাই ফেলা হবে, যেটা থাকবে সেটা হচ্ছে কি আলফা কণা। এখন তাহলে এর মধ্যে কি আছে? হিলিয়াম তো হচ্ছে 2 ইলেকট্রন বিশিষ্ট, তাহলে আমি ইলেকট্রন 2টা সরাই ফেলছি, তাহলে এখানে কি আছে? 2টা প্রোটন আছে আর হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউট্রন আছে। যেহেতু প্রোটনের চার্জ ধনাত্মক, অন্যদিকে নিউট্রনের কোনো চার্জ নাই, তাহলে ওই কণাটা হচ্ছে তখন চার্জ কি হবে? ধনাত্মক হবে। যেহেতু এটাকে আমি আলফা কণা বলতেছি, তাই আলফা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। বিটা রশ্মি নির্গত হলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কেন? বিটা রশ্মি নির্গত হলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কেন? বিটা কণা নির্গমনের ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরকার একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি অ্যান্টি নিউট্রিনো কণা উৎপন্ন হয়। কি কি? একটি প্রোটন, একটি ইলেকট্রন, একটি অ্যান্টি নিউট্রিনো কণা উৎপন্ন হয়। ইলেকট্রনটি বিটা রশ্মি হিসেবে নির্গত হয় এবং প্রোটনটি নিউক্লিয়াসে থেকে যায়। অর্থাৎ প্রতিটি বিটা কণা নির্গমনে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে, আর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাই যেহেতু পারমাণবিক সংখ্যা, তাই বিটা রশ্মি নির্গমনের ফলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে বুঝতেই পারতেছো এখানে কি হয়? একটা প্রোটন তৈরি হয়, একটা নিউট্রন, ইলেকট্রন তৈরি হয়, একটা অ্যান্টি নিউট্রিনো কণা উৎপন্ন হয়। এর মধ্যে ইলেকট্রন নির্গমত্ব হয়ে যায়, কিন্তু প্রোটন থেকে যায়। যেহেতু প্রোটন থেকে যাচ্ছে, তার মানে হচ্ছে কি প্রোটনের সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আলফা ও বিটা কণার 3টি করে ধর্ম লেখো। আলফা ও বিটা কণার 3টা ধর্ম। আলফার ক্ষেত্রে হচ্ছে আলফা কণার ভেদন ক্ষমতা কম, যেহেতু ভর বেশি। আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণু 4 গুণ। এগুলো আমরা আলফা কণার বৈশিষ্ট্যের মধ্যে অলরেডি পড়ে এসেছি। এরপরে আসো বিটা কণার ক্ষেত্রে। বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণা অপেক্ষা বেশি। এই কণার ভর ইলেকট্রন ভরের সমান। বিটা কণা ঋণাত্মক আধানযুক্ত এবং তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। মানে যেহেতু আধানযুক্ত, তাহলে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। আলফার ভর হচ্ছে হাইড্রোজেন পরমাণু 4 গুণ, আর এই কণার ভর ইলেকট্রন ভরের সমান। অন্যদিকে বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণার থেকে বেশি। আচ্ছা, গামা রশ্মির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। গামা রশ্মি কোনো বৈদ্যুতিক চার্জ নেই, এর কোনো ভর নেই, এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট হওয়ায় ভেদন ক্ষমতা অনেক বেশি, চার্জ না থাকায় তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবে এর পথ পরিবর্তন হয় না, এর গতিবেগ সবসময় আলোর বেগের সমান।
আচ্ছা, খেয়াল করো, খুব সহজে তুমি মনে রাখতে পারো। প্রথম হচ্ছে যে গামা রশ্মির কোনো বৈদ্যুতিক চার্জ নাই, যেহেতু চার্জ নাই সুতরাং এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা পথ পরিবর্তন করবে না। তারপর এর কোনো ভর নাই, এর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট হয়, ভেদন ক্ষমতা অনেক বেশি এবং এর গতিবেগ সবসময় আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হচ্ছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা তুলনা করো। আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম, তাই একে একটি কাগজের পৃষ্ঠা দ্বারাই থামানো সম্ভব, কারণ আলফা কণার হচ্ছে যে ভর বেশি, তাই ভেদন ক্ষমতা অত্যন্ত কম। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে তুলনামূলকভাবে বেশি, তাই বিটা রশ্মিকে থামাতে কয়েক সেন্টিমিটার পুরো অ্যালুমিনিয়াম দরকার। গামা রশ্মির ভেদন ক্ষমতা আলফা ও বিটা রশ্মির তুলনায় অনেক বেশি, এটি বেশ কয়েকটি সেন্টিমিটার পুরো সীসার পাত ভেদ করতে পারে। তাহলে সবচেয়ে কম হচ্ছে আলফা, তাকে হচ্ছে একটা কাগজের পৃষ্ঠা দিয়ে থামানো সম্ভব। তার থেকে কিছুটা বেশি হচ্ছে বিটা, এটাকে হচ্ছে থামাতে কয়েক সেন্টিমিটার পুরো অ্যালুমিনিয়াম দরকার। আর গামার ক্ষেত্রে হচ্ছে সীসার পাত দরকার কয়েক সেন্টিমিটার পুরো। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ব্যাখ্যা করো। খুব সিম্পল, কোন একটা মৌলের যতগুলো নিউক্লিয়াস আছে তার থেকে অর্ধেক পরিমাণে পৌঁছাতে যেই সময়টা লাগে সেটাকে অর্ধায়ু বলে। যে সময় কোনো তেজস্ক্রিয় পদার্থের উপস্থিত অক্ষত পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। নির্দিষ্ট সময়ে কোনো মৌলের 8 লক্ষটি অক্ষত তেজস্ক্রিয় পরমাণু আছে, এর অর্ধেক 4 লক্ষটি পরমাণু ক্ষয় হয়ে কোনো নতুন মৌলে রূপান্তরিত হতে যেই সময় লাগে তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। পরবর্তী অর্ধায়ুর পরেতে অবশিষ্ট থাকবে হচ্ছে 2 লক্ষটি পরমাণু। যে কোনো সংখ্যক পরমাণুর জন্য একটি বিশেষ তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু একটা ধ্রুব সংখ্যা, অর্থাৎ তেজস্ক্রিয় মৌলটির পরবর্তী অর্ধেক সংখ্যা পরমাণু ক্ষয়প্রাপ্ত হতে সময় সমান লাগে। মানে 8 লক্ষ থেকে 4 লক্ষ হতে যদি 10 বছর লাগে, তাহলে 4 লক্ষ থেকে আবার 2 লক্ষ হইতেও 10 বছর লাগবে, 2 লক্ষ থেকে 1 লক্ষ হইতেও 10 বছর লাগবে, মানে এটা কনস্ট্যান্ট নাম্বার। সমন্বিত বর্তনী কি? কোনো সিলিকনের পাতলা প্লেটে অসংখ্য ট্রানজিস্টরের সাথে ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর বসিয়ে পূর্ণাঙ্গ বর্তনী তৈরি করে। অসংখ্য ট্রানজিস্টর মানে ট্রানজিস্টর যদি সহস্রাধিক হতে পারে, আবার হচ্ছে লক্ষাধিক হতে পারে, তো এরকম অসংখ্য ট্রানজিস্টরের সাথে যদি ডায়োড বা রেজিস্টার এবং ক্যাপাসিটর বসিয়ে একটা পূর্ণাঙ্গ বর্তনী তৈরি করা হয়, তাই সমন্বিত বর্তনী বা আইসি। এই আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনীতে অনেকগুলো যন্ত্রাংশ কি কি থাকে, রোধক, ধারক, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি, এবং এদের অন্তঃসংযোগে একটি ক্ষুদ্র প্যাকেজ হিসাবে থাকে যাতে এরা একটি পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কার্যাবলী সম্পন্ন করতে পারে। একটি ক্ষুদ্র অর্ধপরিবাহী পদার্থের মধ্যে এসব যন্ত্রাংশের গঠন ও সংযুক্ত করা হয়। সোজা বলি, একটা সিলিকনের প্লেট, এই প্লেটে অসংখ্য ট্রানজিস্টর থাকবে, তারপর হচ্ছে ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটর, ধারক, এই সমস্ত কিছু থাকবে, থেকে একটা পূর্ণাঙ্গ বর্তনী তৈরি হবে। এই পূর্ণাঙ্গ বর্তনীটাকে আমরা বলবো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। অধিক দূরত্বে সিগন্যাল প্রেরণের জন্য ডিজিটাল সিগন্যাল উত্তম, ব্যাখ্যা করো। দূরত্ব বেশি হলে অ্যানালগ সিগন্যাল ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, একে বাঁচিয়ে রাখতে পুনঃবিবর্ধন করতে হয়। এতে নয়েজ বেড়ে যায়, ফলে সিগন্যালের গুণগত মান হ্রাস পায়, সিগন্যাল বিকৃত হয় এবং একসময় হারিয়েও যেতে পারে। খেয়াল করো, আমরা যখন হচ্ছে দূরে পাঠাবো তখন যদি অ্যানালগ সিগন্যাল ব্যবহার করি ধীরে ধীরে কমতে থাকবে, একে বাঁচিয়ে রাখতে পুনঃবিবর্ধন করতে হয়, একটু পরপর হচ্ছে যে বাড়িয়ে দিতে হয়, কিন্তু এতে নয়েজ বেড়ে যায় এবং নয়েজ বাড়তে বাড়তে একসময় শুধু নয়েজই থাকে, সিগন্যাল হারাই যায়। কিন্তু ডিজিটাল সিগন্যালে যেতে যেতে বিবর্তিত হয় এবং নয়েজ অনুপ্রবেশ করতে পারে না, ফলে সিগন্যালের গুণগত মান অবিকৃত থাকে। এই কারণে অধিক দূরত্বে সিগন্যাল প্রেরণে ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উত্তম। তাহলে সমস্যাটা কোথায়? অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে সে যেহেতু বিবর্তিত হতে পারে না, সে নিজে বিবর্তিত করে দিতে হয়, করতে গেলে সেখানে দেখা যায় হচ্ছে নয়েজ অনুপ্রবেশ ঘটে। আর যেহেতু এই ক্ষেত্রে নয়েজ অনুপ্রবেশ ঘটে, তার ফলে একটা সময় মূল সিগন্যালও হারিয়ে যেতে পারে। সুতরাং এটা খুব সেফ একটা প্রসিডিউর না দূর দূরান্তে হচ্ছে যে সংকেত পাঠানোর জন্য। অন্যদিকে ডিজিটাল যেহেতু নিজে নিজে বিবর্তিত হতে পারে, তাই এখানে হচ্ছে কোনো রকম নয়েজ অনুপ্রবেশের সুযোগ নাই। এই জন্যই দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে আমরা অ্যানালগ সিগন্যালের পরিবর্তে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি। তো এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।